ছুটছে আমার হতভাগ্য জীবন গাড়ি ব্রেক ফেল করে অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে। বিবেকের বাম পারে ধাক্কা খেতে খেতে যতটা মানবতার চেকপোস্টকে সাইডে ফেলে এ গাড়ি যে কখন কোথায় গিয়ে থামবে তা আমি নিজেও জানি না। তোর এত করে নিষেধ খাওয়ার পরেও তুই মদ খাচ্ছিস। তোর এই অধঃপতনের যন্ত্রণা বুকে নিয়ে আমি তিল তিল করে শেষ হয়ে যাই। ছি 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 বাবা, হে তুমি কি বলছো? এই অকালে তোমার যদি কিছু হয়ে যায় এই পাপের সাম্রাজ্য যে তাছের ঘরের মতো ভেঙে পড়বে বাবা। তোমার পাপের চোলকলা পূর্ণ হতে যে এখন অনেক বাকি আছে বাবা। তুই আমাকে তাই তো তোমার পাপের বোঝা মাথায় নিয়ে আমি একটু একটু করে শেষ হয়ে যাই। না না না, এভাবে তোকে শেষ হতে দেবো না। ছাড় বোতল, ছাড় বলছি বাবা। আমি মানছি আমি কিছু পাপ করেছি, কিন্তু সেই পাপের ভাগ আমি তোকে লাগতে দেব না রে রাহুল, লাগতে দেব না। তাহলে একটা সত্যি কথা বলো তো বাবা, জেঠিমাকে কে খুন করেছে? কে আবার? ওই রাহুল খুন করেছে। মিথ্যে কথা! এগুলো তো তোমাদের সাজানো গল্প বাবা, কিন্তু আসল সত্যিটা কি? আসল আর নকলের কি আছে বল? আছে বাবা, আছে। আজকাল কান পাতলে তোমার অনেক কুকীর্তির কাহিনী আমি শুনতে পাই। তাই তো আমার মনে আজ অসংখ্য প্রশ্ন জাগে। কেন জেঠিমাকে খুন হতে হলো? কেন দাদাকে সেই খুনের দায়ে জেলে যেতে হলো? আর 15 বছর আগে জ্যাঠামশাইয়ের হঠাৎ নিরুদ্দেশ হওয়ার আসল কারণটা কি? তোর মাথা খারাপ হয়ে গেছে না? তুই এখন দেখছি প্রত্যেক ঘটনার মাঝে একটা রহস্যের গন্ধ পাচ্ছিস। রূপসা, রূপসা, রূপসা! কেন কেন তুমি ওকে মদ খাওয়া ছাড়াতে পারোনি? কেন সে আগের চেয়ে বেশি মদ খাচ্ছে? আরে খাবে আঙ্কেল, খাবে। কেন খাবে না বলুন তো? আপনি জানেন না ওই একটা কথা আছে যে প্রদীপ জ্বলে ওঠে না, আরো বেশি করে জ্বলে ওঠে। সেই জন্য হ্যাঁ সেই জন্য ও মদ ছেড়ে দেওয়ার আগে আরো বেশি করে মদ খাচ্ছে। আরে ঠিক তো নাও রোহন, নাও। পাচ্ছি না। এভাবে নিজের ছেলেটা এভাবে তিল তিল করে অধঃপতনের পথে পা বাড়িয়েছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না। রূপসা, যে কোনো মূল্যে আমার রোহনকে আমার কাছে ফিরিয়ে দাও, নইলে আমি মরেও শান্তি পাবো না। আমি মরেও শান্তি পাবো না। আঙ্কেল, যে অন্যের শান্তি কেড়ে নেয় সে কখনো শান্তি পায় না বাবা। বাই দ্য ওয়ে, প্রদীপ নেবার আগে বেশি করে জ্বলে ওঠে নাকি অতিরিক্ত তেল পেয়ে আরো বেশি উজ্জীবিত হয়ে ওঠে সেটা সময়ই বলবে। আরে বাবা তুমি ওসব ভাববে পরে, তুমি খেয়ে নাও, সব দুঃখ একেবারে ভুলে যাবে। খেয়ে নাও। ঠিক বলেছে রূপসা, যে সমস্যাগুলোর সমাধান আমি কখনো করতে পারবো না সেই সমস্যাগুলো ভুলে যাওয়াই ভালো। তাই তো সবকিছু ভুলতে এবার থেকে আমি এই মদের বোতলেই ডুবে থাকতে চাই। अरे रुकेन साहब रुकेन। वो शराब যেমন দুঃখ দর্দ ভুলিয়ে দেয় তেমনি মौत को याद করিয়ে দেয়। वो শরাব আপনি পিবেন না। স্টপ ইট! আমাকে মদ খেতে বারণ করো। তুমি কে? আমি দাদা। দাদা? ওর এই অধঃপতন যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ইচ্ছে করছে দাদা হয়ে ওকে শাসন করে ওর হাত থেকে মদের বোতলটা আমি ছিনিয়ে নিই, কিন্তু আজ যে আমি কে? কে তুমি? নিজেকে আমার দাদা বলে পরিচয় দিচ্ছ কেন? মাফ করবেন সাহেব, আপনি আমার ভাইয়ের মতন। আমার একটা बिल्कुल আপনার মতন ভাই ছিল, लेकिन ऐसा भी शराब पीते पीते एक दिन इसका मौत হয়ে গেল। इसीलिए বলছে ও শরাব আপনি পিবেন না। শরাব! আমি জানতে চাই তুমি কে? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার আছি ম্যাম সাহেব। ড্রাইভার? জি हाँ, छोटा सा। और लहरी साहब আমাকে এখানে भेजिए দিয়ে বলল কি
छोटा साहब उनका गर्लफ्रेंड के लिए शॉपिंग करते शॉपिंग मॉले जाबे तो चलें छोटा साहब तैयार হয়ে নেন আমি যে ছোটা সাপ সেটা তুমি জানলে কেমন করে? কে কেন জানবে না সাহেব ও লেহরি সাহেব আমাকে সবার তসবির দেখিয়ে পहचान দিয়েছেন আপনি ছোটা সাহেব আছেন और मेम साहब आपका गर्लफ्रेंड আছেন हाँ ना मेम साहब হ্যাঁ হ্যাঁ রাইট ইউ আর রাইট लेकिन मेम साहब আপনি তো ছোটা সাহেব का दोस्त আছেন বন্ধু আছেন और বন্ধু হয়ে বন্ধু को নষ্ট হতে দেখে আপনি মজা লিচ্ছেন মেম সাহেব मालूम হচ্ছে আপনি বাইরে দোস্তি भी দেখাচ্ছেন और ভিতরে দুশ্মনী করছেন না স্টপ ইট। রূপসার নামে আরেকটা বাজে কথা বললে তোমাকে আমি রোহন আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের প্রতীক হলো। কে কে তুমি? তোমার ওই স্নেহ কণ্ঠে শাসনের সুর যে আমার অতীতটাকে মনে করিয়ে দিচ্ছে। তোমার ওই অচেনা আঁকে চেনা দৃষ্টি যেন আমায় বলতে চাচ্ছে তুমি আমার খুব কাছের মানুষ। नहीं 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 আমি কারোর কোনো কাছের মানুষ না আছে ছোটা সাহেব আপনি আমার ভাইয়ের মতন বলে ইমোশনালি আমি আপনাকে নাম ধরে ডেকে ফেলেছি मुझे माफ कीजिए छोटा साहब ছি ছি, ভাইয়ের কাছে কি দাদা কখনো মাপ চাইতে হয় দাদা? क्या बोला साहब एक मामूली ड्राइवर को ড্রাইভার হলেও আজ থেকে আমি তোমায় দাদা বলে ডাকবো আর তুমি আমার নাম ধরে ডাকবে। अरे वाह अरे देखें मेम साहब देखें यही असली दिलदार आदमी আছে और इसका दिल का अंदर घुसते गेले আপনাকে भी बहुत दिल दरिया होते হবে मेम साहब আমি নিশ্চয়ই চেষ্টা করব আর আজ থেকে আমি রোহনের মতোই আপনাকে দাদা বলে ডাকবো। तो ठीक है बेहिन আমি তোমাদের সির্ফ দাদা নই জীবন গাড়ির ড্রাইভার হয়ে তোমাদেরকে পৌঁছে দিব ওই সুখ হাসি আর আনন্দের গন্তব্যস্থলে আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই পথের প্রতীক হলো। আমাকে তোমরা সবাই পথের প্রতীক হলো। আমাকে তোমরা সবাই পথের প্রতীক হলো। বড় বউ শিগগির এসো কি হয়েছে গো কি হয়েছে এত উতলা হয়ে ডাকাডাকি করছো কেন? ও বুঝতে পেরেছি কাকনকে বুঝি তুমি সঙ্গে করে নিয়ে এসেছো। না বড় বউ কাকনকে আমি সঙ্গে করে নিয়ে আসতে পারিনি আসতে পারোনি? কাকনের কোনো খোঁজ পাওনি? গৌতম যে ঠিকানা ওর বাড়িতে দিয়েছিল সেখানে গিয়ে দেখি গৌতম নামে কেউ ওখানে থাকে না। হ্যাঁ তারপর? স্থানীয় বাসিন্দারা বলল গৌতম নামে কোনো লোক কোনোদিন এখানে ছিল না। ওগো ওগো এই তুমি কি বলছো? তোমার কথা শুনে আমার হাত পা যে কাঁপছে গো। হ্যাঁ গো আমাদের কাকনের কিছু খারাপ হয়ে যায়নি তো? কিছু খারাপ মানে তুমি কি বলছো? ওগো আজকাল আমি শুনেছি কিছু খারাপ লোক নাম ভারিয়ে মেয়েদেরকে বিয়ে করে ওই খারাপ জায়গায় বিক্রি করে দেয়। না বড় বউ না হ্যাঁ গো। এমন কথা বলো না। সত্যি যদি কাকনের কোনো বিপদ হয়ে যায় তাহলে কাকনকে আগে উদ্ধার করতে হবে তার বাদেই আমাকে খুঁজে বার করতে হবে গৌতম নামে ওই লোকটাকে। বুঝতে হবে না দাদা, গৌতম নিজেই আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছে। আপনারা জেনে বুঝে একটা নষ্ট মেয়েকে আমার কানে চাবি দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিলেন কেন বলুন তো? মিথ্যা কথা। কাকন একটা ছেলেকে ভালোবাসতো ঠিকই কিন্তু তার নারী সত্তা বিসর্জন দিয়ে এমন কাজ কাকন কোনোদিনই করতে পারে না। দাদা পেয়েছে। গৌতম! শুনুন তাহলে, পরিচর্যার দিন রাতে হঠাৎ অসুস্থ হয়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম অ্যাসিডিটির কারণে বমি হয়েছে, হসপিটালে নিয়ে যেতে ডাক্তার তো অন্য কিছু ডাউট করে বসলেন। তারপর পেটের ছবি আমি ইউএসজি করতে জানা গেল কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা। এই দেখুন স্যার ইউএসজি রিপোর্ট।
শয়তানি মেয়েটা আমাদের বংশের মান সম্মান সব দুলোর সাথে মিশিয়ে দিয়েছে। ও যদি আমি কাছে পেতাম অথবা আমি গলা টিপে। ওগো না, দেখো না, তুমি এমন উতলা হয়েও না গো, এমন উতলা হয়েও না। সব রিপোর্ট সব সময় ঠিক হয় না। শোনো, আমরা আবার নতুন রিপোর্ট করাবো, আমরা নতুন রিপোর্ট করাবো। সেই রিপোর্ট যদি এই রিপোর্টের সাথে মিলে যায় তখন কি হবে বড় বউ? কি হবে? বিষটাকে যতই ঘাটবে বিষটার দুর্গন্ধ ততই ছড়াবে। ওগো। তাই আজ আমি প্রথম তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে ক্ষমা করো, আর কাকনের এই পেটের পাপটাকে নষ্ট করে ওকে তুমি অসম্ভব! অন্যের উচ্ছিষ্টাকে কখনো আমি আমার স্ত্রী বলে মেনে নেবো না। গৌতম। আমি বেশ বুঝতে পারছি আপনারা জেনে শুনে ওই নষ্টা মেয়েকে আমার ঘরে চাপিয়েছেন। আপনারা সবাইকে আমি পুলিশে দেবো। তুমি এত বড় কঠিন শাস্তি আমাদের দিও না। তুমি যা বলবে আমরা তাই করবো গৌতম, আমরা তাই করবো। বেশ, আমরা বোনের মুখ কলঙ্ক ঢাকার মূল্য স্বরূপ আমাকে নগদ 5 লক্ষ টাকা চাই। হ্যাঁ, টাকাটা আমার নগদ এবং 10 থেকে 15 দিনের মধ্যে চাই। কিন্তু এই অল্প দিনে আমি এতগুলো টাকা কেমন করে জোগাড় করব? সেটা আমার জানার বিষয় নয়। আমি 7 দিন পরে আবার আসবো। হয় টাকা রেডি রাখবেন, নাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কথাটা যেন মনে থাকে। এ আবার আমার এই সংসার আকাশে কোন বিপদের মেঘ ঘনিয়ে এলো? কাকুনের বিয়ের সব দেনা এখন আমি শোধ করতে পারিনি, তারপর এতগুলো টাকার ধাক্কা আমি কেমন করে সহ্য করব? টাকার জন্য ভেবো না দাদা, আমি অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছি। লোনটা পেয়ে গেলেই কাকুনের বিয়ের সমস্ত দেনা আমি শোধ করে দেবো। কিন্তু নীলু, কাকনের বিয়ের দেনা শোধ করলো, আরেকটা দেনা আমাদের গলা চেপে বসেছে। ওরে, সে দেনা শোধ করবি কি করে? আবার কার কাছে কিসের দেনা বৌদি? একটু আগে গৌতম এসেছিল, সেই রিপোর্টটা দিয়ে বলে গেল। এই রিপোর্টটা দেখলেই তুই সব বুঝতে পারবি ভাই। দেখি কাকুন 1 মাসের অন্তঃসত্ত্বা? না, আমি এই রিপোর্ট বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস অবিশ্বাসের থেকে এই রিপোর্টের মূল্য অনেক বেশি রে ভাই। তাই তো গৌতম কাকনের এই কলঙ্ক ঢাকার জন্য আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করে। দাদা, ওরে ভাই, তুমি অসহায়, তুমি অসহায়। ওরে নীলু, 10-15 দিনের মধ্যে টাকাটা দিতে না পারলে সে বলেছে আমাদেরকে জেলে কাটাবে। বৌদি, দাদাকে তুমি চিন্তা করতে বারণ করে দিও। গৌতমের অভিযোগ যদি সত্যি হয় তাহলে 5 লাখ টাকার ব্যবস্থা আমি নিজেই করব। না, আর একটা টাকাও তুমি খরচ করবে না। ওদের কথায় আমি তোমাকে স্পষ্ট বারণ করছি, ওদের কথায় তুমি আর একটা পয়সাও ছয় নয় করতে পারবে না। ছি, এ তুই কি বলছিস রে মা? না, এটা তুই একদম ঠিক বলিসনি। বাবা, আমি হলাম বাঁকা বাকুলি। আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। ওকে আপনি একটুখানি ভালো করে বোঝান মেসমশাই, একটু ভালো করে বোঝান। আজ আমাদের সংসারে মহা বিপদ। এই বিপদের সময় আমরা সবাই একই সাথে হয়ে মোকাবিলা না করলে আমাদের এই সংসারটা যে শ্মশান হয়ে যাবে মেসমশাই। এই সংসারটা শ্মশান হয়ে যাবে। না বৌদি, না। দাদার এই নিজের হাতে করা সংসারটাকে আমি কিছুতেই শ্মশান হতে দেবো না। আমি আমার নিজের সর্বস্বটুকু দিয়ে এই সংসারটাকে আমি স্বর্গ করে তুলবো, স্বর্গ। ওদের
স্বর্গ করতে গিয়ে আমার জীবনটাকে তুমি নরক করতে পারবে না। তাই বলছি ওই 5 লাখ টাকা, ওই 5 লাখ টাকা আমার চাই। বললে ওই 5 লাখ? হ্যাঁ হ্যাঁ, ওই 5 লাখ টাকা তুমি ওদের দেবে না। আলবাত যাবে না, বাবাজির ইচ্ছা হলে 5 লাখ কেন 10 লাখ দেবে। আর এ ব্যাপারে তুই যদি কোন রকম বাগড়া দিয়েছিস তাহলে তোর সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন করে দেবো। বাবা এত অস্থির হচ্ছিস কেন রে মা? বাবাজি তো আর টাকাগুলো নে জুয়ো খেলছে না। হ্যাঁ মা, যে কথা বলছিলাম, কদিন আগে তুই বলছিলি না তোরা নাকি বড় রাস্তার ধারে একটা জমি কিনে ঘর বানাবি, আর সেটা নাকি নীলাদি তোর নামেই কিনে দেবে বলেছে। তবে হ্যাঁ, তেমন একটা সুন্দর জমির খোঁজ আমি পেয়েছি। বিউটি আপনাকে জমি কেনার কথা বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলামই তো। ও আমার খুব আসলে আমার অনেক দিনের শখ, জানো তো, বড় রাস্তার ধারে আমার নামে একটা মস্ত বাড়ি হবে। অসম্ভব! সে বাড়ি যখন হয় হবে, এখন আগে জমিটা কিনে নে। আমার এখন জমি কেনার কোনো পরিকল্পনাই নেই। নেই কিন্তু করে বলে বাবাজি। বড় রাস্তার ধারে চৌচাগলা জায়গা, 5 কাঠা, মাত্র 5 লাখ টাকা দাম। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন আমি এতগুলো টাকা আমি কোথায় পাবো? কেন? কাকনের কলঙ্ক ঢাকতে যদি তুমি 5 লাখ টাকা দিতে পারো, তাহলে আমাকে 5 লাখ টাকা দিয়ে জমি কিনে দিতে হবে। বিউটি, কাকনের কিন্তু জীবন মরণের সমস্যা। যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসে তার মরে যাওয়াই ভালো। তার আগে তোমারই তো মরে যাওয়া উচিত ছিল। কেন? তুমি তো পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলে, তাই না? আমি তো তোমার বাচ্চাই পেটে নিয়ে বসেছি। আর কার বাচ্চা পেটে ধরেছো সেটা তো সময় এলে বলবে। আর আমি শুধু সেই সময়ের অপেক্ষায় আছি, কবে তোমার ওই পেটের বাচ্চাটা জন্মাবে। তার মানে কেউ না জানলেও আমি তো খুব ভালো করেই জানি তোমার ওই পেটের বাচ্চাটা আমার নয়। তাতে তোমারই কলঙ্ক ডাকতে তুমিও তোমার বাবাকে বলে দিও আগে থেকে 5 লাখ টাকা ব্যবস্থা করতে। 5 লাখ। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে একটু বাঁচতে দিন। আমি ভদ্রভাবে বাঁচতে চাই। আজকের দুনিয়ায় ভদ্রভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাই, টাকা, মুঠো মুঠো টাকা। আর আজ আমি তোমাকে এমন জায়গায় পৌঁছে দেব যেখান থেকে তুমি অঢেল টাকা কামাতে পারবে। অঢেল টাকা মানে? এই কদিনে তোমার প্রসার অনেক বেড়ে গেছে, কাস্টমাররা তোমাকে বেশি পছন্দ করছে। তাই এই সুযোগে যত পারো টাকা কামিয়ে নাও। বাই দ্য ওয়ে, মনে করো না আজ আমি তোমার স্পেশাল কাস্টমার। তোমার যৌবনের মেটেরিয়ালস দিয়ে আমায় একটু খুশি করে দাও। নাও, এইবার তুমি নাচো নাচো আর খুশি করে দাও। না, এতদিন আপনাদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি, আর আমি নাচবো না। মরে গেলেও নাচবো না, গান করবো না। जरूर नचो सुंदरी, तुम सबेर सामने नाचा गाना करबे और तुम्हारा नाचा गाना में खुश होए हमारा सब बिल्कुल दीवाना बनिए जावे। দেখি তুফান সিং, जी हाँ साहब, मऊ ना पीले की मौज बनानो जाए, इसीलिए हमें अपना जोनो स्पेशल मऊ लिए आसी आছি। अरे लीजिए सब लीजिए। থ্যাংক ইউ তুফান। এই মদ আজ আমি ওকে নিজে খাবো আর আমিও খাবো। বাহ, দারুণ মদ তো। बिल्कुल देसी मोहल्ला का माल আছে। ये माल ज्यादा मीठा भी लगবে। ঠিক বলেছো তুফান, মনে যেন খুশির তুফান উঠেছে। সেই তুফানে আজ আমি একটু একটু করে ভেসে বেড়াবো। सब এবারে শুধু কাগন সুন্দরী, তোমার প্রেমের দরিয়ায় আমাকে
তুমি একটু একটু করে বাঁচিয়ে নিয়ে চলো। তোমাকে আজ সারাক্ষণ সামাল কি সব সামাল কি? জানো তুফান, তোমার এই মালটা না ভীষণ কড়া, একটুতে অনেক বেশি নেশা হয়ে গেছে। নেশা নয় সাহেব, আপনি বহুত টায়ার্ড আছেন। আরে দিন রাত একটু কাম করলে টায়ার্ড তো হবেনি। ঠিক বলেছো তুফান, তুমি ঠিক বলেছো। আজ আমি ভীষণ টায়ার্ড, তাই তো আমার একটু বিশ্রামের প্রয়োজন। কাগন সুন্দরী, তুমি কিন্তু কোথাও যাবে না, বুঝলে? আমি একটু বিশ্রাম নিয়ে আবার কিন্তু আমি তোমার কাছে আসবো। হ্যাঁ বয়। जाओ लहरी साहब जाओ, अगले 5-6 घंटे तक तुम्हारा होश नहीं आएगा। কেন 5-6 ঘন্টা হুঁশ আসবে না কেন? মদের সাথে ওনাকে তুমি কি খাইয়েছো? नींद का गोली। বলি কিন্তু কেন? आज सारे रात हमें तुम्हारे लिए मौज करवे बोले। तो आसो सुंदरी, কে কে তুমি? আমি তুফান সিং। তুফান সিং? और ये तूफान যেখানে আসবে সেখানে कुछ ना कुछ निशान भी रेखे जाबे। तो आसो सुंदरी, तुम्हारा जिंदगी में ये तूफान का पहला निशान रखने दो। না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। আমি কিন্তু মেরে দেবো, আমি কিন্তু মেরে তুমি আমি চিরটিকার রইব কাছাকাছি। আমি চিরটিকার রইব কাছাকাছি। কে তুমি? আমি তুফান সিং আছে, ও লাইরি সাহেব का বডিগার্ড কাম ড্রাইভার। কিন্তু তুমি এই গান কোথায় শিখলে? আমার এক দোস্তের কাছে। দোস্তের কাছে? কি নাম তোমার দোস্তের? রাহুল। রাহুল? আমি যখন জেলে ছিলাম তখন ওখানে उसका साथ मुलाकात হয়েছিল। हमारा दोस्त बहुत बदनसीब आदमी আছে, वो तुम जैसा काकून नाम एक लड़की को प्यार करतो, उसका साथ घर बनाने का ख्वाब देखतो। लेकिन अचानक की जे হয়ে গেল, उसका काकून उसका जिंदगी থেকে बिल्कुल হারিয়ে গেল। এখন এখন কোথায় আছে তোমার দোস্ত? भगवान जाने, হয়তো हमारा दोस्त प्यार का दीवाना बानिए रास्ते पर रोते रोते घूमचे, और नहीं तो कहीं प्यारी से लाश है। क्या हुआ काकून बीबी, तुम्हारा आंखों में आंसू केनो? तबे कि हमारा राहुल का काकून तुम ही आछो? हे नहीं नहीं नहीं, अरे ता केनो हबे, ओ काकून तो फूलों की तरह छिलो, लेकिन तुम तो फूल नहीं, और लाहिरी साहब का रातू का बुलबुल। না না না, তুমি বিশ্বাস করো, আমি 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 সেই কাকুনি। ওরা ওরা আমাকে জোর করে এই পথেতে নামিয়েছে। ওই শয়তান শেখ ওসমান পরিচয় গোপন করে আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করে নিয়ে এসে ওই কৌশিক লাইরির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। কাকুন বিবি, হ্যাঁ, ওরা জোর করে ওকে দেহ ব্যবসার কাছে নামাতে চায়। কাকুন বিবি, আমি আজও শুধুমাত্র আমি আমার রাহুলদাকে ভালোবাসি। तुम्हारा प्यार मोहब्बत जरूर पूरा হবে কাকুন বিবি, তুমি তোমার রাহুল को जरूर ফিরে পাবে। হ্যাঁ? আমি আবার রাহুলকে ফিরে পাবো? তুমি সত্যি কথা বলছো? না 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 না, তুমিও যদি ওদের মতো আমার সাথে প্রতারণা করো। नहीं কাকুন বিবি, আমি শয়তান नहीं, इंसान আছে, और आज থেকে আমি तुम्हारा
दोस्त বানিয়ে গেলাম। দোস্ত? जी हाँ, ये दोस्त তোমাকে ওয়াদা দিচ্ছে एक ना एक रोज हम ही तुम्हें होटल से बाहर करिए और राहुल के पास लिए जावे। लेकिन एक तो बात, हमारे दोस्तीर कथा तुम ही किसी को बोलवे ना। बोलो मेरा दोस्ती मंजूर? মঞ্জুর। तो मिलाओ हाँ। আর কত দূর যার নামে পথ, আর কত দূর। আমি যে এক যার নামের যাত্রী, তাই তো বিবেক মনুষ্যত্বকে খুন করে আমি যার নামের পথ খুঁজছি। দাঁড়াও, দাঁড়াও, তুমি আর মদ খাবে না? যা বাবা, এ যে দেখছি ভূতের মুখে রাম নাম, যাকে এতদিন মদ খাইয়ে মাতাল করে রাখতে, নিজেই মদের বোতল মুখে তুলে দিতে, তার হাত থেকে আজ মদের বোতল কেড়ে নিতে চাইছো? বাবা বাবা বাবা, সেদিন আমি ভুল করে বলেছিলাম রোহন, ওই শয়তান কৌশিক লাহিড়ীর প্রতারণায় আমি জানি রূপসা, আমি সব জানি। শয়তান কৌশিক লাহিড়ী আমার সর্বনাশ করার জন্য তোমাকে এখানে লাগিয়েছে। তাই তো মিথ্যে ভালোবাসার টোপ দিয়ে তুমি আমায় নিয়ে সর্বনাশা খেলা খেলে চলেছ। মদের সাথে কিছু মিশিয়ে আমায় তুমি পঙ্গু করার বরাদ নিয়েছ, তাই না রূপসা? রোহন, সবই যদি জানো তাহলে তুমি প্রতিবাদ করছো না কেন রোহন? প্রতিরোধ করার ক্ষমতাই যার নেই, তার প্রতিবাদ করে কি লাভ রূপসা? রোহন, আমি জানি ঘোর চক্রান্তের রাহু গ্রাস করতে চাইছে দত্ত ফ্যামিলিটাকে। ষড়যন্ত্রের কালো মেঘে ঢাকা পড়েছে সংসার আকাশ। এখন যদি আমি প্রতিবাদ করি, তাহলে হয়তো দাদার মতো আমাকেও অকালে সরে যেতে হতো। তাই তো প্রতিবাদহীন শব্দেও হয়ে নীরবে প্রতীক্ষায় আছি। যদি কোনোদিন পাশার চাল উল্টে যায়, তুমি আর মদ খেও না, তুমি আর মদ খেও না। আমি স্বীকার করছি, আমি না বুঝে তোমার অনেক ক্ষতি করে ফেলেছি রোহন, কিন্তু আমি তোমার সমস্ত ক্ষতি পূরণ করে দেবো। তুমি ছেড়ে দাও। এই আবার একটা নতুন নাটক শুরু হলো। জীবনটাই তো নাটক রোহন বাবু, কখন যে কার সাথে কি নাটক করতে হয় তা তো কেবল ঈশ্বরই বলতে পারে। আর আজ পর্যন্ত আমি তোমার সাথে যে নাটক করেছি, সেই নাটক এবার থেকে আমি ওই কৌশিক লাহিড়ীর সাথেই করব। সে কি নিজের দাদার সঙ্গে তুমি প্রতারণার নাটক করবে? দাদা নয়, দাদা নয়, ও আমার দাদা নয়, ও আমার দাদা নয়, ও একটা কি করছিস শয়তানি, কি করছিস? না না না, তুই তো নিজের পরিচয়টা ফাঁস করে দিলে। সবচেয়ে বিপরীত হয়ে যাবে তোর আসল পরিচয়টা। কি হলো রূপসা, হঠাৎ মুখ খুলতে গিয়ে চেপে গেলে কেন? না না না, মানে আমি বলছিলাম কি, ও তো আমার নিজের দাদা নয়, আমরা তো কেউ নিজের মায়ের পেটের ভাই বোন নেই, তাই আসলে আমাদের এসব চিন্তা ভাবনা সব আলাদা। কিন্তু উদ্দেশ্যটা একই, তাই না রূপসা? মানে ওই যে কথায় আছে না, বোকা লোকে ধোকা খায় আর চালাকে খায় পাল্টি। তুমি 1000 বার পাল্টি খেতে পারো রূপসা, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমাকে বোকা বানাতে এসো না। কারণ কথাটা মনে রেখো, আমি বোকা জানি রোহন বাবু, আমি নিজেই বোকা। তাই তো আমি নিজের ভাগ্যের কাছে আজ আমি নিজেই ধোকা খেয়ে বসে আছি। ধোকা নয় ডার্লিং, ধোকা নয়, তো খেলাটা একেবারে জমিয়ে দিয়েছো। স্যার, স্যার আপনি আবার স্যার কেন? তুমি এবার আমার নাম ধরে ডাকবে। নাম ধরে? হ্যাঁ, দুজনের হৃদয়ে যখন দুজনের নাম লেখা হয়ে গেছে, তখন নাম ধরে ডাকতে আপত্তি কিসের? ওকে স্যার, ওকে স্যার। ভাই তো ভাই, কাজ কতটা এগিয়েছে? মানে রোহনকে কতটা কবজা করতে পেরেছো? রোহনকে আমি একদম পুরোপুরি কবজা করে ফেলেছি স্যার। এখন রোহন আমার হাতের কথায় ওঠে আর বসে আমার একদম আগের পুতুল হয়ে গেছে স্যার। ভেরি গুড, তাহলে মেডিসিনের লাস্ট ডোজটা অ্যাপ্লাই করে রোহনকে একেবারে ফিনিশ। না 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 না, আমি রোহন বাবুর
রোহনকে ফিনিশ করার কথা বলতে রূপসা হঠাৎ চিৎকার করে উঠল কেন? তবে কি ও রোহনের প্রতি দুর্বল হয়ে পড়লো? না, আমি রোহনবাবুর আর কোনো ক্ষতি করতে পারবো না। আমি যে মনে মনে রোহনবাবুকে ভালোবেসে ফেলেছি। কি হলো রূপসা, তুমি কি কিছু ভাবছো নাকি? আমি ভাবছিলাম কি স্যার, বলছি এই বাড়িতে তো অলরেডি একটা খুন হয়ে গেছে, আবার যদি আরেকটা খুন হয় তাহলে আমরা দুজনেই আবার পুলিশের কাছে ফেসে যাবো স্যার, তাই না স্যার? না মানে কৌশিক, ইয়েস মাই ডার্লিং। এই কৌশিক লাহিড়ী কখনো ফাঁসে না, বরং অন্যকে ফাঁসায় রূপসা। তোমাকে দিয়ে রোহনকে খুন করিয়ে রাহুলের মতো তোমার কারবারে আমি কেরোসিন ঢেলে দেবো। কিছু ভাবছেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবছি তো। আর শুধু তোমাকে নিয়ে ভাবছি, আর তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমি যেন কবি হয়ে যাচ্ছি, কবি। ও সে কি কবি? হ্যাঁ, আমার মাথার মধ্যে কবিতার পোকাগুলো শুধু কিলবিল কিলবিল করছে। কোনটা আগে লিখি আর কোনটা পরে লিখি আমি সেটা কিছুতেই স্থির করতে পারছি না। কৌশিক, আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাব হাজার প্রেমের কবিতা। ভালোবাসার কলম হয়ে তুমি কাটবে আঁচড়। তুমি যদি হও গো আমার প্রেমের খাতা। দারুণ, খুব সুন্দর কবিতা কৌশিক, দারুণ। শুধু কবিতা নয়, এবার থেকে আমি তোমার জন্য গায়ক হব, গায়ক। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী। সঙ্গী আমরা অমরি সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ না। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ না। আমি কি তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী। ম্যানেজার, এ আমি কি দেখলাম? নিজের বোনকে তুমি? আপনি আপনি ভুল দেখছেন স্যার। তোমার চোখে কি মনে হয়? আমার চোখটা কি ছানি পড়েছে, তাই না? না, আমি না, স্যার। ভুল দেখবো? আপনি ভুল দেখেননি,
শুধু আপনার ভাবনাটা ভুল। ভাবনাটা ভুল? হ্যাঁ স্যার, ভাবনাটা ভুল। আসলে আমরা তো যাত্রার রিহার্সাল দিচ্ছিলাম। যাত্রার রিহার্সাল? হ্যাঁ স্যার, স্বয়ং রামকৃষ্ণদেব বলেছেন যাত্রায় নখ শিক্ষা হয়, তাই তো বছরে আমরা একবার যাত্রা করে থাকি। এই আগামী শিবরাত্রিতে আমরা একটা যাত্রা করব, সেই পালার নাম সংসারে আজ কালো মেঘ। আমরা কাজের চাপে ঠিক মতো রিহার্সাল করতে পারি না, তাই একটু সময় পেয়ে আজকের রিহার্সাল করছিলাম, তাই না রে বোন? এবার তুই রোহনকে ভালো করে চিকিৎসা কর, যেন ওর কোনো অসুবিধা না হয়। যা বোন যা। আরে যাচ্ছি যাচ্ছি, তুমি আবার যখন তখন এখানে নাটকের রিহার্সাল শুরু করে দিও না। আরে আঙ্কেল কি ভাবছেন বলো তো? ছি! বোনটা আমার ভীষণ লাজুক স্যার। এক্সকিউজ মি স্যার, কদিন ধরে আপনাকে কিছু কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু ঠিক সাহস পাচ্ছি না। আরে এতে আর বলার কি আছে? তুমি হলে কোম্পানির ম্যানেজার, তাই যে কোনো কথা যে কোনো সময় বলতে পারো। তাই বলো, তুমি কি বলতে চাও? বর্তমানে আপনি এই দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র স্বঘোষিত মালিক হলে কি হবে? কাগজ কিন্তু অন্য কথা বলছে স্যার। আই মিন আপনার ভাইপো রাহুলের নামে কিন্তু অর্ধেক অংশ রয়ে গেছে। যদি কোনোদিন রাহুল এসে তার অংশ দাবি করে, তাহলে কিন্তু আপনি ভীষণ বিপদে পড়ে যাবেন স্যার। আরে সে কি করে ফিরে আসবে? সে বেঁচে আছে কিনা তো তারও ঠিক নেই। সাবধানের তো মান নেই স্যার, তাই বলছিলাম আসুন না রাহুল বাবুর নামের শেয়ারটা আমরা যদি 50-50 ভাগ করে নিই। অসম্ভব। রাহুল আমার ভাইপো, তাই তার বর্তমানে তার যে কোনো সম্পত্তি আইনত আমার, সেটা আমি তোমাকে দিতে যাব কেন? ওই দেখুন স্যার, আপনি আবার এত রেগে যাচ্ছেন কেন? এই কোম্পানির পুরো অংশটা পাইয়ে দেওয়ার জন্য আমি যে দিনরাত এত পরিশ্রম করলাম, সেটা আপনি একেবারে বেমালুম বলিনি ম্যানেজার, বলিনি। সেদিনের সেই নির্মম ক্ষতটা আমি একমাত্র বিন্দু মাত্র বলিনি। সেদিন সেদিন নিজেকে বাঁচানোর জন্য আমি তোমাকে সাপোর্ট করেছিলাম। সেই রঘুনাথ বোধ আজ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। চোখের সামনে ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। শুরু হয়েছে সব তোমার জন্য। তুমি যদি এই বৌদিকে খুনটা না করতে। এক্সকিউজ মি স্যার, এটা আপনি কি বললেন? আমি আবার কখন আপনার বৌদিকে খুন করলাম? বলো কি ম্যানেজার, বৌদিকে তুমি খুন করোনি? না, মোটেই না। আপনাদের ফ্যামিলির সঙ্গে আমার কোনো শত্রু আছে নাকি যে খামোখা আমি খুনটা করতে যাব? তবে হ্যাঁ, খুনটা যে করেছে তার প্রমাণ কিন্তু আমার কাছে এই মোবাইলে লোড করা আছে। কে তাহলে খুনটা করেছে? এই ছবিটা ভালো করে দেখুন তো, তাহলে ঠিক বুঝতে পারবেন। শয়তান, সেদিনে বৌদিকে গলাটা চেপে ধরতে বলে তুমি সেই ফাঁকে ছবিটা আমার তুলে নিয়েছো। দাও ফোনটা দিয়ে বলছি, ছবিটা মরছে বলছি। এই ছবিটা মুছে ফেলার মতো এত ইডিয়েট আমি না, কারণ এই ছবিটায় একদিন হবে তোমার কারবারে কেরোসিন ঢালার মূল অস্ত্র। না, অশান্তি অশান্তি আর অশান্তি, সারা সংসার জুড়ে চলেছে যেন এক চরম অশান্তি। এদিকে এদিকে বৌদি নাকি ওকে মেনে নিতে পারছে না। ও, এদের জন্য দেখছি আমাকে পথে বসতে হবে। সাবধানে, আস্তে আস্তে। কি কি হয়েছে ওর? ওগো, আমার সর্বনাশ হয়ে গেছে গো। বাথরুমের মেঝেতে পড়ে আমার পেটে বাচ্চাটা। কাঁদিস না মা, কাঁদিস
বেঁচে যাক, তুই তো বেঁচে গেছিস। তবে প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যায়, বাবাজির মনটা বোধহয় একটু খারাপ হয়ে গেল। কিন্তু এমন অঘটন ঘটলো কেমন করে? অঘটন নয় গো, অঘটন নয়, এ ঘোর চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, তবে আর বলছি কি, ও তোমার বৌদি বাথরুমের মেঝেতে একেবারে সাবান লেপে রেখেছিল। আমি বাথরুমে ঢুকতেই পা পিছলে পড়ে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। কি রে মা, তোর উপর তোর যার এত হিংসা? না না, আমার বৌদি কখনো এমন কাজ করতেই পারে না। পারে গো পারে, আরো যে কত কি করে। আমি তো সব কথা তোমায় বলি না, আর বলবোই বা কি করে? তুমি তো আর আমার কথা বিশ্বাস করো না। বিশ্বাস করুক আর না করুক, আজ সব মনে করে করে বল। তবে কি ঘটেছে সব একবারে মনে করে করে বল। কি আর বলবো বাবা, সেদিন রান্নাঘরে ঢুকে দেখি একেবারে সিলিন্ডারের নবটা খোলা। আমার আর বুঝতে বাকি রইল না, দিদি ওই ইচ্ছা করে নবটা খুলে রেখে দিয়েছে, যাতে আমি যেই গ্যাসটা জ্বালবো অমনি আগুন লেগে সারা ঘর বাড়ি পুড়ে আমি একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। সে কি রে মা, তোর কথা শুনে যে আমার গা হাত পা কাঁপছে। কিন্তু একটা কথা আমি ভাবতে পারছি না, বৌদি বিউটির সাথে এমন আচরণ করবে কেন? হিংসা, হিংসা। হ্যাঁ বাবাজি, হিংসায়? হ্যাঁ বাবাজি, কাকুনের সেই মিথ্যে অন্তঃসত্ত্বা হওয়ার গল্প ফেলে তোমার দাদা বৌদি তোমার কাছ থেকে যে 5 লক্ষ টাকা কিনে নেওয়ার মতলব পেটেছিল, তাতে আমার বিউটি মা বাধা দিয়েছে বলে তোমার দাদা বৌদির আমার মেয়ের উপর এত রাগ। কি বলে? হ্যাঁ, ওইসব অন্তঃসত্ত্বাটা কিচ্ছু নয়, ওইসব হচ্ছে একটা বানানো গল্প। আমি নিজে কানে শুনেছি। অন্তঃসত্ত্বার গল্প ফেঁদেছে মানে? আরে সেদিন আমি নিজে কানে শুনেছি, তোমার বৌদি তোমার দাদাকে বলছে যে নীলাদ্রি বিয়ে করার পরে কেমন যেন পাল্টে গেছে, আমাদের হয়তো আর দেখবে না। তাই এই সুযোগে কাকনের কলঙ্কের কথাটা পেরে ওই 5 লাখ টাকা হাতিয়ে নিতে পারলে আমাদের আর ভবিষ্যতের কোনো চিন্তা নেই। কি বলেছি? তুমি এই কথা শুনেছো? আমি পাল্টে যাচ্ছি, আর দাদা বৌদিকে সাপোর্ট করছে। ওরে বেশ তো বাবাজি, তোমার দাদা যে একটা বড় কালপি। তখন থেকে আপনি কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে কথা নয় বাবাজি, তুমি সব কিছু ভালো করে খেয়াল করে দেখো, তোমার দাদা কাকনকে কোথায় বিয়ে দিচ্ছে নিজে গিয়ে দেখে এসেছিল? না তো, শুধুমাত্র ঘটকের কথা বিশ্বাস করেই। ঘটক নয় বাবাজি, ওটা ছিল একটা মেয়ে পাচার চক্রের দালাল, আর সেই দালালের কাছে তোমার দাদা কাকনকে বিক্রি করে। আমি বিশ্বাস করি না দাদা কাকনকে তার নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই দাদা এতটা নিষ্ঠুর হবে। কিন্তু দাদা সবকিছু না দেখে শুনে পার করে বিয়েটা দিল কেমন করে? তবে কি এর মধ্যে সত্যি কোনো রহস্য আছে? আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। আমার যেন সব কিছু উল্টে পাল্টে যাচ্ছে। নীলাদ্রির মনের মধ্যে সন্দেহের সাইকোন শুরু হয়ে গেছে। ওর মনটা পেন্ডুলামের মতো একবার এদিক আর একবার ওদিক দুলছে। এই সময় তুই বাবা, তুমি? আমি হলাম গিয়ে বাঁকা বাগলি। আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। এখন তাহলে কি করি? বেটি, আমার যে সব হিসেব মনে হয় গরমিল হয়ে যাচ্ছে। আমি বোধহয় নিজের কাছে একটু একটু করে হেরে যাচ্ছি। না গো না, আমি তোমাকে হারতে দেব না। তুমি দেখো, আমি তোমাকে ঠিক জিতিয়ে দেব। তাই এসো, এখন আমরা সব দুঃখ ভুলে দুজনে খুশির জোয়ারে ভেসে যাই। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, লো যা মনের আশা দিলে আজ সত্যি করে।
ঝরে দু চোখ ভরে বৃষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। নীলু, নীলু, তোরা বুঝি ব্যস্ত আছিস? আমাদের ব্যস্ত থাকতে কি তোমার কি খুব আপত্তি আছে বৌদি? না রে ভাই, না, আপত্তি থাকবে কেন? আসলে হঠাৎ বিউটি কাউকে কিছু না জানে কোথায় যেন চলে গিয়েছিল, তাই। আশ্চর্য, তুমি হলে বাড়ির বড় গিন্নি, অথচ তুমি খোঁজ রাখবে না বাড়ি থেকে কে কখন কোথায় বেরিয়ে যাচ্ছে। আমি? তুমি কি জানো তোমার জন্য বিউটি আজ আমাদের কত বড় ক্ষতি হয়েছে? আমাদের এসব ক্ষতির কথা এই লোককে বলে কি হবে? হ্যাঁ, কি বিপদ রে বিউটি, কি বিপদ? তাছাড়া কেন বলবি না, আমরাই তো তোদের সবচেয়ে বড় আপনজন। তাই যদি মনে করো তাহলে বারবার বিউটির কেন ক্ষতি করার চেষ্টা করছো? আর একবার বল দেখি, আমার শুনতে কোনো ভুল হলো কিনা, আমি একটা ভালো করে যাচাই করে নেই। বল বল নীলাদ্রি, আর একবার বল। তার আগে তুমি বলো তো দাদা, কাকনকে তুমি কোথায় কার সাথে বিয়ে দিয়েছো? এই কথা বলার মানেটা কি? সবার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ কাকনকে নাকি তুমি নিজের মেয়ের মতো ভালোবাসো। তাই যদি নিজের মেয়ের মতো ভালোবাসলে তাহলে সেই মেয়েটার কোথায় বিয়ে দিচ্ছ, পাত্র কেমন, তা নিজে গিয়ে দেখে আসার প্রয়োজন বোধ করলে না, বরং হুর পার করে তুমি মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে। বিয়ের নামে কাকনকে ওরা বিক্রি করে দিয়েছে, তাই সেই কথাটা যাতে লোক জানাজানি না হয় তাই জন্যই কাকনকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। না, কাকুকে আমরা বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, পরিস্থিতি তো তাই বলছে দাদা, নইলে আজ পর্যন্ত কাকনের খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? কাকনকে মোটা টাকায় বিক্রি করে তোমার লোভ মেটেনি দাদা। সে যে কাকনের অন্তঃসত্ত্বার ভুয়ো খবর রটিয়ে আর সেই কলঙ্ক ঢাকতে তুমি আমার কাছ থেকে 5 লাখ টাকা আদায়ের মন্ত্র পেটেছো। না না, তা হবে কেন? এই হতভাগা, তখন থেকে মনে যা আসছে তাই বলছিস। এইবার একবার একটা বাজে কথা বল দেখি, তাহলে মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। একটা কথা মনে রেখো, ভবিষ্যতে দ্বিতীয়বার গায়ে হাত দিলে আমি তোমার এই হাত আমি ভেঙে দেবো। ওরে নীলু, তুই কি করলি রে, কি করলি? তুই দাদার গায়ে এমনি করে হাত তুললি নীলু? তুলবেই তো বড় বউ, আজ আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, ওর ওই হাত দুটো অনেক শক্ত হয়ে গেছে, তাই তো ওর ওই শক্ত হাত দিয়ে আমার এই দুর্বল হাত দুটোকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। পারে ভাই, বাহ, চমৎকার, তুই তুই আরো বড় হ, আরো বড়। এই নীলু, তোর মনে পড়ে একবার ছোট্টবেলায় গাছ থেকে পড়ে গিয়ে তোর ডান হাতটা না ভেঙে গিয়েছিল? তোর এই দাদা তোর সেই কচি হাতটা বুকে চেপে ধরে টুকরে টুকরে কেঁদে উঠেছিল। এই নীলু, তোর সে কথা মনে আছে? আছে আছে মনে। থাক না বড় বউ, সব কথা কি মনে রাখলে চলে? তাহলে তো এই স্বার্থপরে বেঈমান শব্দগুলো কোনো মূল্য থাকবে না। কি বললে? দোহাই নীলাদ্রি, তুই আমাকে যতই অপমান কর, আমার কোনো দুঃখ নেই রে। আমি তোর কাছে একটা অনুরোধ করছি, তুই আমাকে 5 লাখ টাকা ধার দে, আমি তোকে সুদ সমেত সব শোধ করে দেব। আমি তোর এই দুটো হাত ধরে অনুরোধ করছি ভাই, তুই আমাকে 5 লাখ টাকা ধার দে। টাকা ধার তো দূরের কথা, তোমাকে আমি 7 দিন সময় দিলাম দাদা। এই 7 দিনের মধ্যে যদি কাকনকে আমার সামনে হাজির করতে না পেরেছো, তাহলে সেই কাকনের নিখোঁজের অভিযোগে আমি তোমাকে পুলিশে দেবো।
পৃথিবীতে সবাই অসুস্থ হলেও একমাত্র আমি সুস্থ। তাই তো আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বলো? ওই দেখো বড় বউ, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আর যাবার সময় এই পৃথিবীকে ছেড়ে জানিয়ে যাচ্ছে, বিদায় সেলাম, বিদায় সেলাম, বিদায় দাও গো ভাই। তোমাদের সবাইকে আমি প্রণাম করে যাই। তোমারও ভুবনে মানব হৃদয়ে প্রেম প্রীতি কিছু নাই। প্রেমের ভিখারি আমি, ব্যক্ত প্রেমিক আমি। তাই তো হলো না গো আমার। আমার স্বপ্নের সওদাগর রাহুলদা না জানি কোথায় কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে যে দিন কাটাচ্ছে আমি নিজেই জানি না। ওই 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 তুফান সিং এর মুখ থেকে তার কথা শোনার পর থেকে যে আমার তার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। বারবার মনে পড়ে যাচ্ছে আমাদের ভালোবাসার সেই পুরনো স্মৃতি। আজও আমার মনে পড়ে কৃষ্ণচূড়ার তলে দুজনের গাওয়া সেই ভালোবাসার অমর সঙ্গীত। তুমি আমি চিরটিকাল থাকবো কাছাকাছি, তুমি আমি চিরটিকাল থাকবো কাছাকাছি। সারা জীবন একই স্বপন, সারা জীবন একই স্বপন দেখে যেতে রাজি। তুমি আমি চিরটিকাল থাকবো কাছাকাছি। আসুক বাধা, আসুক না ঝড়, ভাঙবে না মন, ভাঙবে না ঘর। আসুক বাধা, আসুক না ঝড়, ভাঙবে না মন, ভাঙবে না ঘর। হৃদয় ভরা ভালোবাসায় তুমি আছো আমি আছি, হৃদয় ভরা ভালোবাসায় তুমি আছো আমি আছি। কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আরে কাকন বিবি, আমি তো তোমাকে পহলেই বলে আছি, আমি সচমুচ তুফান সিং আছে। মিথ্যে কথা। তাহলে তুমি রাহুলদার এই গান কেমন করে জানলে? अरे काकन बीबी, আমি তো তোমাকে पहले ही बोली আছে, ও রাহুল के पास থেকে আমি सब कुछ सीखिएছে, सब कुछ सुनिएছে, और वो गाना भी। না, মিথ্যে কথা। সে ভালো করে শুদ্ধ বাংলায় কথাই বলতে পারছে না, সে বাংলা গান জানলো কেমন করে? আর তোমাকে সত্যি কথা বলতেই হবে। সেই রাহুল দাইবা কোথায় আছে বলো, যার সম্পর্কে তুমি এত কিছু জানো। রাহুল দাইবা কোথায় আছে বলো, আমাকে সত্যি করে বলো, রাহুল দা কোথায় আছে বলো। বলবে কাকন বিবি, আজ আমি তোমাকে সব সাজ বাত বলবে। বলো। তুমি কষ্ট পাবে বলে এতদিন আমি চুপায় রেখেছিলাম। আসলে তোমারা রাহুল আমার রাহুল দা মরিয়া গেছে। আমায় তুমি ক্ষমা করো কাকু, আমার খুব ইচ্ছে করছে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে, আমি মরিনি কাকু, আমি মরিনি। তোমারই ভালোবাসার জেরে এখন আমি বেঁচে আছি, কিন্তু এক অনিবার্য কারণে সেটা আমি বলতে পারছি না। কি বললে তুমি? তুমি কি বলে? তুমি আমাকে কি শোনালে? যার জন্য আমি এত যন্ত্রণা সহ্য করে চলেছি, এই নরকপুরী থেকে নিরন্তর নরক যন্ত্রণা সহ্য করে চলেছি, সেই রাহুলদা আর বেঁচে নেই। তাহলে আমি আর কিসের আশায় বেঁচে থাকবো? না, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি মরে
তোমার রাহুল মরেনি। কি বলে আমার রাহুলদা মরে? আমার রাহুলদা কোথায় আছে? বলো না, আমার রাহুলদা কোথায় আছে? আরে বাহ বাহ, আমার বহনকে ইনকার করার কারণ তাহলে এই ঝগড়ে ভুল করছো রঙিন। আমার বহনের থেকে এই ঝগড়ে का प्यार তোমার কাছে कीमती হলে দোস্ত। না রঙিন না। খামোশ, तुम हमारे साथ गद्दारी करियाছে। तुम्हारा हासिल পরিচয় हमें ভাস্কর জানিয়ে দিবে। তাই দাও রঙিন, তুমি তাই দাও। তোমার বোনের প্রেমে সারা দিনই বলে আজ তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দাও, তাতে আমি কোনো দুঃখ নেই। কিন্তু এই কাকন, যাকে অনেক আগেই আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি, তাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না রঙিন। क्या बोला दोस्त? यही काकन तुम्हारा वही प्यार। হ্যাঁ দাদা, আমি সেই কাকন। দুর্ভাগ্যের চক্রে পড়ে আমরা একে অপরের থেকে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আবার ঈশ্বর আমাদের আবার এক হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগটাকে তুমি এইভাবে নষ্ট হতে দিও না দাদা, দিও না দাদা, দিও না। नहीं 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 नहीं, তুই যখন একবার আমাকে দাদা বলে ডেকেছিস, আমি ওর তোর কোনো ক্ষতি করবে না। जरूरत হলে मेरी जान दिए तेरी जान बचावे बहन, तेरी जान बचावे। রঙিন, तो आज देर करे दोस्त, तुम आज ही तुम्हारे काकन के लिए यहाँ से भाग जाओ दोस्त, यहाँ से भाग जाओ। রঙিন না, রঙিন না, এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। কাকনের জীবন নষ্টকারী ওই শেখ ওসমানকে শাস্তি দিতে হবে। তারপর আমার মায়ের খুনিকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আর তারপর আমি আমার কাকনকে নিয়ে নতুন করে জীবন শুরু করব, নতুন করে জীবন।